বন্ধুরা, আজকের কাহিনীতে আপনি শিখতে চলেছেন যে যদি আপনি কখনো ধোঁকা পান তাহলে আপনার কি করা উচিত। অনেক সময় আগেকার কথা, এক নগরে এক ব্যবসায়ীর প্রেম বিবাহ হয়। তাদের দুজনের জোড়া এত বেশি সুন্দর ছিল যে তাদের সম্পূর্ণ নগরের সবথেকে সুন্দর ও আদর্শ জোড়া বলা হতো। তাদের প্রেম ভালোবাসার কাহিনী সম্পূর্ণ নগরে বিখ্যাত ছিল। তাদের দুজনের মধ্যে এত বেশি প্রেম ছিল যে সম্পূর্ণ নগরে তাদের প্রেমের উদাহরণ দেওয়া হতো। সমস্ত লোকেরা বলতো যে প্রেম ভালোবাসা হলো এদের মতো। ওই প্রেমিক যুগলের ঘরের মধ্যে একটি নিয়ম ছিল যার ব্যাপারে সম্পূর্ণ নগরের মানুষ জানত। সেটা হলো যখন রাত্রের সময় সম্পূর্ণ নগরের মশাল নিভে যেত তখনও তাদের ঘরের ওপর একটি মশাল জ্বলতেই থাকতো, আর সেটা সম্পূর্ণ রাত্রি জ্বলত। তাদের এই প্রেমের ব্যাপারে ওই রাজ্যের রাজা রানীও জানত। তারাও তাদের প্রেমের অনেক ঘটনা শুনেছিল। এরপর একদিন রাত্রে রাজা নিজের রানীর সঙ্গে ছাদের মধ্যে বসে বসে আকাশকে দেখছিলেন, চাঁদ ও তারাদেরকে দেখছিলেন। এরপর তারা নিচে নিজেদের নগরকে দেখেন। চারিদিকে অন্ধকার ছিল, কিন্তু একটি ঘরের ছাদে মশাল জ্বলছিল। দুজনেই একে অপরকে দেখেন। এরপর চর্চা শুরু হয় এই ব্যাপারটি নিয়ে যে ওই ব্যবসায়ীর যে প্রেম বিবাহ হয়েছে, লোকেরা তাদের একটি আদর্শ স্বামী স্ত্রীর জোড়া বলে মানেন। লোকেরা বলে যে তাদের মধ্যে গভীর প্রেম আছে। আসলে এমনটা কিভাবে হচ্ছে? এদের সংসার এত সফলতার সঙ্গে কিভাবে টিকে আছে? তখন রাজা বলেন যে তাদের সংসার এতটা সফলভাবে এই জন্য চলছে কারণ ওই সংসারের স্বামীর গুণ খুবই ভালো। ওই স্বামী নিজের সংসারে সম্পূর্ণ নিষ্ঠা, ত্যাগ ও সমর্পণ দিয়ে চলেছে। ওই স্বামী খুবই বুদ্ধিমান, তার জন্যই তাদের এই সম্পর্ক এতটা সুন্দর ও মধুর হয়ে উঠেছে। তখন রানী বলেন, না, ওই সংসারের স্ত্রী সব থেকে বেশি বুদ্ধিমান। সে খুবই সুশীল ও সংস্কারী। সে এটা বোঝে যে সম্পর্ককে কিভাবে বেঁধে রাখতে হয়। তার জন্যই তাদের এই সম্পর্ক এত সুন্দর হয়ে উঠেছে এবং নিয়মিত টিকে আছে। এই ব্যাপার নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হতে শুরু করে। তখন রাজা বলেন যে তর্ক বিতর্ক করে কোনো লাভ হবে না। একটা কাজ করা যাক, একটি ছোট্ট পরীক্ষা করে দেখা যাক। তখন রানী বলেন, ঠিক আছে, কি করতে হবে বলুন। রাজা বলেন, আমরা ওই ব্যবসায়ী এবং তার স্ত্রী দুজনেরই পরীক্ষা নেব, আর এটা জানার চেষ্টা করব যে তাদের মধ্যে কতটা প্রেম ভালোবাসা আছে, আর এই প্রেম কি সত্যিকারের নাকি নয়। এরপর রাজা ও রানী দুজনে মিলে একটি ছোট্ট পরিকল্পনা তৈরি করেন। পরিকল্পনা অনুযায়ী রানী নিজের সবথেকে কাছের একজন দাসীকে দিয়ে একটি বার্তা ওই ব্যবসায়ীর কাছে পৌঁছান। দাসী ওই ব্যবসায়ীর কাছে গিয়ে তাকে বলে যে মহারানী আমাকে পাঠিয়েছেন, আর মহারানী এটা বলেছেন যে যদি আপনি, এটা বলেই ওই দাসী থেমে যায়। এরপর সে বলে যে আমার বলতে একটু সংকোচ বোধ হচ্ছে। তখন ওই ব্যবসায়ী বলে, কোনো অসুবিধা নেই, আপনি বলুন কি বলেছেন মহারানী। এরপর ওই দাসী বলে যে মহারানী বলেছেন যে যদি আপনি নিজের স্ত্রীকে হত্যা করে দেন তাহলে মহারানী আপনাকে বিবাহ করার জন্য তৈরি আছেন। তিনি আপনার চরিত্র ও সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে গেছেন, তিনি আপনার উপর মোহিত হয়ে পড়েছেন। তখন ওই ব্যবসায়ী যুবক বলে, আপনি আমার তরফ থেকে মহারানীর কাছে ক্ষমা চেয়ে নেবেন, আর তাকে বলবেন যদি 1000 মহারানী আসেন তবুও আমি নিজের স্ত্রীকে হত্যা বা ত্যাগ করতে পারবো না। আমি সারা জীবন তার সঙ্গে থাকব আর তাকে রক্ষা করব। ওই দাসী এই বার্তা নিয়ে মহারানীর কাছে ফিরে আসে। এখন পরীক্ষা নেওয়ার পালা ছিল রাজার, আর পরীক্ষা নেওয়ার ছিল ওই ব্যবসায়ীর স্ত্রীর। রাজা ওই দিনই নিজের একজন মুখ্য সেবককে একটি বার্তা সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ীর ঘরে পাঠান। ওই সেবক ব্যবসায়ীর ঘরে গিয়ে তার স্ত্রীকে বলে যে রাজা মশাই আপনার জন্য একটি বার্তা পাঠিয়েছেন। মহারাজা বলেছেন যে যদি আপনি নিজের স্বামীকে হত্যা করে ফেলেন তাহলে মহারাজ আপনাকে বিবাহ করে নেবেন, আর আপনাকে আমাদের রাজ্যের মহারানী হিসাবে ঘোষিত করে দেবেন। এটা শুনে ওই ব্যবসায়ীর স্ত্রী কিছুক্ষণ চিন্তা ভাবনা করেন। এরপর বলেন যে আজকের রাত্রে 2 থেকে 3টের সময় আমাদের ছাদের মধ্যে যে মশাল জ্বলে সেটা নিভে যাবে, আর সেটা যখন নিভে যাবে তখনই বুঝে নেবেন যে আমি নিজের স্বামীকে হত্যা করে দিয়েছি। মহারাজকে বলবেন যে আমি তার এই প্রস্তাব স্বীকার করে নিয়েছি। ওই সেবক এই বার্তা নিয়ে সঙ্গে সঙ্গে রাজমহলে পৌঁছায়, আর রাজাকে গিয়ে বলে যে ওই ব্যবসায়ীর স্ত্রী তো আপনার এই প্রস্তাব স্বীকার করে নিয়েছেন।
আজকের রাত্রে 2 থেকে 3টার সময় যখনই তার ছাদের মশাল নিভে যাবে তখনই সে তার স্বামীকে হত্যা করে দেবে, এমনটা তিনি বলেছেন। এটা শুনে রাজা সঙ্গে সঙ্গে কয়েকটি সেনাদের নিয়ে একটি দল গঠিত করেন আর বলেন যে দেখো, আমাদের সবাইকে ওই ব্যবসায়ীকে বাঁচানোর জন্য তৈরি থাকতে হবে। তোমাদের সবাইকে ব্যবসায়ীর ঘরের বাইরে লুকিয়ে থাকতে হবে, আর যখনই তাদের ছাদের মশাল নিভে যাবে তখনই সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ীর ঘরের মধ্যে যেতে হবে আর তাকে বাঁচাতে হবে। সবাই বলে ঠিক আছে। রাত্রে রাজা ও রানী ওই মহলের ছাদের মধ্যে উঠে বসে থাকে। দুজনেই এটা দেখতে থাকেন যে সত্যি সত্যি ওই মশাল নিভে যাচ্ছে কিনা। কিন্তু অবাক করার বিষয় এটা হলো যে রাত্রে প্রায় 3টার সময় হঠাৎ করে মশালটি নিভে গেল। ওই রাত্রে ওই ব্যবসায়ী প্রতিদিনের মতো যখন নিজের দোকান থেকে ঘরে আসে তখন খাবার খাওয়ার পর সে শুতে চলে যায়। সমস্ত কিছু তেমনটাই চলতে থাকে যেমনটা প্রতিদিন হতো। কিন্তু রাত্রি 3টার সময় ওই ব্যবসায়ীর স্ত্রী নিজের কাজ করে ফেলে। সে নিজের বালিশের তলায় একটি খুবই ধারালো অস্ত্র লুকিয়ে রেখেছিল। এরপর মশাল নেভানোর পরেই সে ওই ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীর গলা কেটে ফেলে। যখনই ওই মশাল নিভে যায় তখনই সঙ্গে সঙ্গে রাজার ওই সেনারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ওই ব্যবসায়ীর স্ত্রীকে গ্রেপ্তার করে ফেলে, কিন্তু ওই ব্যবসায়ীকে বাঁচাতে পারে না। এই খবরটি শোনার পর ওই রাত্রে রাজার আর ঘুম আসে না। সকাল হতেই তার মাথা আরও গরম হয়ে যায়। তিনি খুবই রাগান্বিত হয়ে ওঠেন। তার নিজের ওপরই খুবই রাগ হতে থাকে যে আমি এটা কি করে ফেললাম, এটা কি হয়ে গেল। তার মহিলাদেরকে দেখতে আর ইচ্ছা করছিল না। সমস্ত স্ত্রী জাতির ওপর তার ঘৃণা হয়ে ওঠে। তার এটা মনে হতে থাকে যে এটা কি রকমের ধোঁকা, এমনটা তো হওয়া উচিত হয়নি। রাজার ক্রোধ ও মন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর তিনি নিজের রাজ্যের সবথেকে বড় ও বুদ্ধিমান মন্ত্রীকে ডেকে পাঠান আর বলেন যে শোনো, এখন আমি জঙ্গলে যাচ্ছি শিকার করতে, আর সন্ধ্যায় আমি মহলে ফিরে আসার আগে আমাদের রাজ্যে যত মহিলা আছে তাদের সবার ধর থেকে মাথা আলাদা করে দাও, তাদের ফাঁসিতে ঝুলিয়ে দাও। এই নগরের একটি মহিলাও যেন জীবন্ত না থাকে, এটা হলো আমার আদেশ, আর এটা তোমাকে পালন করতেই হবে। এটা বলেই রাজা ঘোড়ায় চড়ে খুবই তীব্র গতিতে জঙ্গলের দিকে চলে যায়। আর এদিকে মন্ত্রীর হুঁশ উড়ে যায়। তিনি এটা বুঝতেই পারেন না যে এটা কি হচ্ছিল। রাজা মশাই এটা কেমন আদেশ দিয়ে ফেললেন। তার তো সম্পূর্ণ স্ত্রী জাতির ওপরেই ঘৃণা হয়ে গেছে। এরপর মন্ত্রী নিজের পিতার কাছে যায়, যিনি একসময় ওই রাজ্যেরই মন্ত্রী ছিলেন। আর তিনি গিয়ে বলেন, হে পিতা, রাজা তো পাগল হয়ে গেছেন। তিনি আদেশ দিয়েছেন যে এই রাজ্যের যত মহিলা আছে তাদের সবার ধর থেকে মাথা আলাদা করে দাও, সবাইকে শেষ করে দাও। রাজার নারী জাতির ওপরেই ঘৃণা হয়ে গেছে। তখন মন্ত্রীর ওই বৃদ্ধ পিতা বলেন যে সবথেকে প্রথমে তুমি লুকিয়ে যাও, কারণ সন্ধ্যার সময় যখন রাজা ফিরে আসবেন তখন সবথেকে প্রথমে তিনি তোমার ওপরেই রাগ ঝেড়ে ফেলবেন। আমি রাজামশাইয়ের সঙ্গে কথা বলে নেব, তুমি চিন্তা করবে না। এরপর সন্ধ্যার সময় রাজা ওই জঙ্গল থেকে ফিরে আসেন। তখন তিনি দেখেন যে তার নগরের মহিলারা আগের মতোই ঘুরে বেড়াচ্ছে, সবাই প্রতিদিনের মতোই নিজেদের কাজ করছে। এটা দেখে রাজার রাগ আরও বেশি বেড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি নিজের মহলে গিয়ে ওই মন্ত্রীর খোঁজ করেন। এরপর যখন তিনি মন্ত্রীকে খুঁজে পান না তখন তিনি ওই মন্ত্রীর ঘরে চলে যান। ঘরে গিয়েও দেখেন যে মন্ত্রী সেখানে নেই, সেখানে ছিলেন ওই মন্ত্রীর বৃদ্ধ পিতা। এরপর রাজা যখন ওই মন্ত্রীর বৃদ্ধ পিতার কাছে যান তখন তার পিতা রাজাকে বলেন, রাজা মশাইয়ের জয় হোক, বলুন হে রাজা, এখানে কি উদ্দেশ্যে এসেছেন? রাজা রেগে লাল হয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করেন যে তোমার পুত্র কোথায় গেছে? আমি সকালে শিকার করতে যাওয়ার আগে তাকে একটি আদেশ দিয়েছিলাম, কিন্তু সে আমার আদেশ পালন করেনি। এখন তো আমি সবথেকে প্রথমে তার গলা কাটব, এখন আমার তাকে বেশি ঘৃণা করছে। তখন ওই মন্ত্রীর পিতা বলেন যে আমি জানি আপনি কেন বিরক্ত হয়ে উঠেছেন। আপনার একটি সিদ্ধান্তের কারণে একজন নির্দোষ ব্যক্তির জীবন চলে গেছে, আর আপনার যে সম্পর্কটিকে প্রেম ভালোবাসার সম্পর্ক বলে মনে হতো সেই সম্পর্ক ছিল আসলে একটি ধোঁকা। এই ব্যাপারটিতে আপনি অনেক বেশি দুঃখ পেয়েছেন। এই ধোঁকা দেওয়ার ঘটনাটি আপনাকে ভেতর থেকে এত বেশি ব্যথিত করে ফেলেছে যে আপনি সম্পূর্ণ নারী জাতিকেই ঘৃণা করতে শুরু করেছেন। আপনি সমস্ত নারীদের শেষ করে দিতে চান। হে মহারাজ, আপনার আদেশ মেনে নেওয়ার আগে আমি আপনাকে কিছু বলতে চাই।
কারণ আমি আপনার পিতার সময় যখন তার রাজপাট ছিল তখন তার প্রধানমন্ত্রী ছিলাম। আমি আপনাকে ওই সময়ের একটি ঘটনা বলছি, আপনি শুধুমাত্র এই ঘটনাটিকে ধৈর্য দিয়ে একটু শুনে নিন। তখন রাজা বলেন, যে সমস্ত কথা আপনি বলতে চান সেগুলো তাড়াতাড়ি বলুন। তখন ওই মন্ত্রীর বৃদ্ধ পিতা, যিনি এক সময় ওই রাজ্যের মন্ত্রী ছিলেন, তিনি একটি ছোট্ট কাহিনী শোনান। তিনি বলেন, হে মহারাজ, আমি একবার আপনার পিতার সঙ্গে শিকারে বের হয়েছিলাম। আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। আমি জঙ্গলের অনেক ভেতরে পৌঁছে গিয়েছিলাম। বাইরে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। ঠিক তখনই আমি দেখলাম যে একজন যোদ্ধা নিজের ঘোড়ায় চড়ে আমার কাছে এলো, আমার ওপর একটি রশ্মি ফেললো এবং আমাকে বেঁধে নিজের সঙ্গে নিয়ে গেল। আমি নিজেকে ছাড়িয়ে ফেলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে খুবই শক্তিশালী ছিল। আমি এটা বুঝতে পারছিলাম না যে সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এরপর সে আমাকে একটি কবরস্থানে নিয়ে যায়। সে যখন আমাকে একটি কবরস্থানে নিয়ে যায় তখন আমার মনে হয় যে আজ তো আমার মৃত্যু সম্পূর্ণ নিশ্চিত। সেখানে একটি কবর ছিল এবং তার পায়ের দিকে সে আরও একটি গর্ত খুঁড়তে শুরু করে আর আমাকে বলে যে চুপচাপ এই কাজে আমার সঙ্গ দাও। আমরা দুজনে মিলে সেখানে দুটি কবর খুঁড়ি, যেটা দেখে আমি তো এটা বুঝে ফেলেছিলাম যে এগুলোর মধ্যে একটিতে আমাকে পুঁতে দেওয়া হবে, আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু দ্বিতীয়টিতে কাকে পোতা হবে সেটা আমি জানতাম না। সেখানের পাশেই একটি অনেক পুরনো ঘর ছিল। ওই যোদ্ধা সঙ্গে সঙ্গে দৌড়ে ওই ঘরের ছাদের মধ্যে গেল। আমি যাতে পালিয়ে যেতে না পারি সেই জন্য সে আমাকে একটি ঘোড়ার সঙ্গে বেঁধে রেখেছিল। ওই ঘরের ছাদের মধ্যে পৌঁছে সে একটি মুন্ডু কাটা লাশ ওই ছাদ থেকে ফেলে দেয়। আমি ভয় পেয়ে যাই, কারণ ওই মৃতদেহটিকে দেখে মনে হচ্ছিল যে এক্ষুনি তাকে হত্যা করা হয়েছে। এরপর ওই যোদ্ধা নিচে নেমে আসে আর আমাকে বলে যে শোনো, একে পুঁতে ফেলতে হবে। সেখানে যে আগের থেকে একটি কবর ছিল তার পায়ের দিকের থাকা গর্ততে ওই মুন্ডু কাটা মৃতদেহকে কবর দিয়ে দেওয়া হয়। হে রাজা, তখন আমার হাত পা কাঁপতে শুরু করেছিল, কারণ আমার এটা মনে হচ্ছিল যে এই যে দ্বিতীয় কবরটি ছিল তার মধ্যে আমার মুন্ডু কেটে আমাকে পুঁতে দেওয়া হবে। কিন্তু এরপর ওই যোদ্ধা নিজের মুখের মধ্যে যে কাপড়টি বেঁধেছিল সেটা খুলে ফেলে। তখন তাকে দেখে আমি একটু আশ্চর্য হয়ে পড়ি, কারণ ওই যোদ্ধা ছিল একজন যুবতী, একজন খুবই সুন্দরী কন্যা। এরপর সে বলে, ভয় পাবে না, আমি জানি যে তুমি কে। তুমি হলে এই রাজ্যের মন্ত্রী, আর আমি তোমাকে এই জন্য বন্দি করেছি যাতে করে আমার বার্তা সঠিক জায়গায় পৌঁছাতে পারে। তুমি এই রাজ্যের রাজাকে গিয়ে আমার ব্যাপারে বলবে যে তার এক রাজকুমার আমার হাসি খুশিতে থাকা জীবনকে বরবাদ করে দিয়েছে। ওই রাজকুমার আমাকে পেতে চেয়েছিল, এই জন্য সে আমার স্বামীকে হত্যা করে দিয়েছে। এটা হলো আমার স্বামীর কবর, যার নিচে আমি আরও একটি কবর খুঁড়েছি। আর এই যে মৃতদেহটি দেখছো সেটা হলো ওই রাজকুমারের মৃতদেহ। আমি তাকে কবর দিয়ে দিয়েছি। আর এরপর সে বলে যে এখন আমি নিজের গলা কাটতে চলেছি, নিজের জীবন দিতে চলেছি, আর আমি নিজের স্বামীর পাশের কবরে সারা জীবনের জন্য মৃত্যু শয্যায় যেতে চলেছি। এই জীবন আমি এখানেই শেষ করতে চলেছি, আর পরের বার যেখানেই জন্ম নিই না কেন যেন আমরা একসঙ্গেই থাকি, এই আশা নিয়ে এই পাশের কবরেই শুতে চলেছি। তুমি যেন আমার মৃতদেহকে আমার স্বামীর পাশেই কবর দাও। এটা বলেই সে নিজের গলা কেটে ফেলে। হে মহারাজ, ওই দিন আমি বুঝতে পারলাম যে সত্যিকারের প্রেম কাকে বলে। ওই মহিলাটি যে নিজের জীবনকে উৎসর্গ করে দিল নিজের মৃত স্বামীর জন্য, সে আমাকে শেখালো যে সত্যিকারের ভালোবাসা কেমন হয়। আপনি এই ব্যাপারটিতে দুঃখী যে ওই ব্যবসায়ীর স্ত্রী তাকে ধোঁকা দিয়ে দিয়েছে। আপনি এই মহিলার ব্যাপারে ভাবুন যে নিজের স্বামীর জন্য নিজের জীবনকেও হাসতে হাসতে উৎসর্গ করে দিল। শুধুমাত্র একটি মহিলার বিশ্বাসঘাতকতা ও ধোঁকাবাজির জন্য আপনি সমস্ত মহিলা জাতিকে হত্যা করতে চলেছিলেন। হে রাজা, নিজের এই সিদ্ধান্তকে বদলান। এরপর রাজা ব্যাপারটি বুঝতে পারেন এবং তিনি নিজের আদেশ ফিরিয়ে নেন। তো বন্ধুরা, এটা খুবই একটি ছোট্ট কাহিনী, কিন্তু এটা আমাদের সবাইকে একটি খুবই গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আমরা সবাই যারা নিজেদের জীবনে কখনো না কখনো ধোঁকা পেয়েছি, তারা সবাই ওই সময় খুবই ভেঙে পড়ি আর এটা মানতে শুরু করে দিই যে এই দুনিয়া খুবই খারাপ। এই দুনিয়ায় ধোঁকাবাজ ও চালাক লোকেরা ভরে উঠেছে। কোনো একজন ব্যক্তির জন্য যে আমাদের ধোঁকা দিয়েছে তার জন্য আমাদের মনে হয় যে সমস্ত ছেলেরাই খারাপ বা সমস্ত মেয়েরাই খারাপ।
তখন সবাইকে আমরা একই নজরে দেখতে শুরু করে দিই। কোনো একজন ধোঁকাবাজ ব্যক্তির জন্য যে আপনাকে ধোঁকা দিয়েছে, বাকি সমস্ত লোকেদের ওই একই ভাবাটা বন্ধ করুন। এই জীবনে সবসময় এটা মনে রাখুন, যদি এই দুনিয়ায় খারাপ মানুষ থাকে তাহলে ভালো মানুষও আছে। আর যদি আপনি কোনো এক জায়গায় ধোঁকা পান, কোনো একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, তাহলে এর অর্থ এটা একদমই নয় যে আপনি সবসময়ই ধোঁকা পাবেন। জীবনে ভালো কোনো সঙ্গী এবং ভালোবাসা অবশ্যই পাবেন, এই বিশ্বাস রাখুন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।